হাই বন্ধুরা, ধ্রুব আড্ডা করে সবাইকে স্বাগত। বেশ কিছুক্ষণ আগে আমি পড়ে উঠলাম হার্ড বয়েল ডিটেকটিভ উপন্যাস। এই হার্ড বয়েল ডিটেকটিভ উপন্যাস যে সভ্যতা আমাদেরকে দিয়েছে সে হচ্ছে মার্কিন সভ্যতা। বিদেশি গোয়েন্দা বলতে আমরা যাদের কথা বেশি মনে চলে আসে সে আর্থার কোনান ডয়েলের অবশ্যই শার্লক হোমস বা কিছুটা ক্ষেত্রে পোয়ারো। বাট এই গোয়েন্দাদের ছাড়াও তৎকালীন সমাজে আরেক ধরনের হার্ড বয়েল ডিটেকটিভরা ঘুরে বেড়াতেন বা তাদের কথা ছাপা হতো। সেই হার্ড বয়েল ডিটেকটিভদের নিয়ে যে কর্মকাণ্ড বাংলা সমাজে বা বাংলা সাহিত্যে খুব কম আলোচনা হয়। এদের কর্মকাণ্ডগুলো প্রকাশ পেয়েছে পাল্প ম্যাগাজিনে প্রকাশ পেত তখনকার সময়। পাল্প ম্যাগাজিন, পাল্প থেকে কথাটা শুরু। পাল্প ম্যাগাজিন হচ্ছে এক ধরনের ওই হলদেটে খসখসে কম দামি একটা চলতি বাজারের পেপার। তার মধ্যে সেই ম্যাগাজিনগুলোর মধ্যে এই সমস্ত অ্যাডভেঞ্চারের গল্পগুলো লেখা হতো। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এই ম্যাগাজিনের জনপ্রিয়তাটা বেড়ে ওঠে এবং তার কারণও ছিল। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে মার্কিন সভ্যতা আবার ঘুরে দাঁড়ায় এবং সেই সময় কি হয় না, সেই সময় তৎকালীন সরকার সমস্ত রকম মাদক, সেই কেনা বেচা বলো সেবন বলো সব কিছুকে নিষেধাজ্ঞা জারি করে দেয়। এর ফলে চোরাচালানকারী বেড়ে ওঠে। সাধারণ মানুষ যারা হয়তো দিন আনে দিন খায়, হয়তো তারা ক্যারি করছে মাদকদ্রব্য, তারাও কিন্তু তাদের স্থান হয়ে যায় সে সমস্ত কুখ্যাত অপরাধীদের সাথে, সে অন্ধকার গলি। এদের কর্মকাণ্ডকে নিয়ে যে সমস্ত ম্যাগাজিনগুলো বেরোয় তাকে বলা হয় জ্যাজ ম্যাগাজিন এবং তাদের সাইজ ছিল ট্যাবলয়েড টাইপের, মানে সহজে পকেটে নিয়ে আরামসে ঘুরে বেড়ানো যায়। এরপর তাদের চাহিদাগুলো বাড়তে থাকলো, কারণ তাদের সমস্ত যে ঘটনাগুলো ছিল চলতি মার্কেটের ঘটনা, সাধারণ মানুষ সেগুলো খেতে আরম্ভ করলো এবং তাদের চাহিদাও বাড়তে থাকলো। এবং চাহিদা বাড়ার সাথে সাথে সে সমস্ত ট্যাবলয়েড ম্যাগাজিনগুলো চেঞ্জেস আসতে থাকলো। ডেলিগ্রাফিক বলো, নিউ ইয়র্ক ডেলি মিরর, এই সমস্ত তৎকালীন যে সমস্ত ম্যাগাজিনরা ছিল বা প্রকাশন সংস্থা ছিল তারা কি করলো, লেখার বদলে লেখাগুলো যে শিরোনাম সেগুলো খুব রগে যৌনতায় ভরা বা টান টান উত্তেজনায় ভরাতে লেখাগুলো কিন্তু তারা প্রকাশ করতো শিরোনামে। এবং লেখার বদলে বেশি থাকতো ছবি, যেটা সহজে লোককে আকৃষ্ট করে। এবং লেখাগুলো ছিল সমস্ত রকমের যত অপরাধ হয় সব অপরাধ নিয়ে, যেমন ধরো খুন, ধর্ষণ, ব্ল্যাকমেল, পরকীয়া প্রেম থেকে খুন, এরকম বিভিন্ন অপরাধ নিয়ে সে সমস্ত কর্মকাণ্ডগুলো বেরোতে থাকে। এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আস্তে আস্তে ব্যাপারগুলোকে মডিফাই হতে থাকে। যে সমস্ত ম্যাগাজিনগুলো কি করে, এই কর্মকাণ্ডগুলোকে নিয়ে আস্তে আস্তে তারা অন্য একটা দিশা খুঁজে পায়। প্রথম প্রথম পাল্প ম্যাগাজিন সমস্ত রকম গল্পকাণ্ড বেরোতো, সমস্ত রকম দিকগুলো কভার করতো। পরের দিকে সে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়ে ওঠে একদম অ্যাডভেঞ্চার বা রহস্যমূলক দিকে তাদের ফোকাসটা চলে আসে। এই পাল্প ম্যাগাজিন বিখ্যাত হওয়া বা এই হার্ড বয়েল ডিটেকটিভদের বিখ্যাত হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। এই হার্ড বয়েল ডিটেকটিভের বিখ্যাত হওয়ার কারণ যেটা ছিল, প্রথম তো ছিল সে সমস্ত ডিটেকটিভদের বর্ণনা। ডিটেকটিভগুলো ছিল খুব সুপার হিরো, তারা যেমনি আদর্শবাদী তেমনি নির্মম। তাদের কাছে অপরাধী এবং অপরাধ দুটোই ঘৃণ্য, মানে এবং তারা ছিল সুপার হিরো। সুপার হিরো বলতে আমরা যেরকম বা স্পাইডারম্যান, হিম্যান বা ব্যাটম্যানদের ভাবি, সে সাততলার থেকে ঝাঁপ দিয়ে দেবে, ঘোড়া চালাতে পারবে, সেই রকম তাদের ক্ষমতা থাকতো। তারা বিভিন্ন অপরাধীদের সঙ্গে যেরকম করে তাদের মোকাবিলা করতে সক্ষম ছিল। তাদের হাইটও ছিল খুবই লম্বা, তাদের মুখে সবসময় একটা পাইপ বা চুরুট, মাথায় একটা টুপি, ওভারকোট থাকতো, হাতে একটা বন্দুক, এরকম তাদের দর্শন ছিল। এবার এই সমস্ত গোয়েন্দাদের কাজই ছিল বিভিন্ন রকম অপরাধীদের সঙ্গে মোকাবিলা করা। এবার এবার যেহেতু সুপার হিরোদের যে কথাগুলো বলা হচ্ছে বা গোয়েন্দাদের কথা বলা হচ্ছে এখানে, তারা যেহেতু মানে একদম অবিশ্বাস্য রকমের তাদের পাওয়ার থাকতো, তাদের বিভিন্ন রকম কর্মক্ষমতা থাকতো, তাই তারা যখন কর্মক্ষমতায় ভরা। দ্বিতীয় পার্ট হলো হার্ড বয়েল ডিটেকটিভ উপন্যাসের ভিলেনদের অবস্থা ছিল লার্জার দ্যান লাইফ, মানে ভিলেনরা একদম সমপরিমাণ, কারণ তাকে টেক্কা দিতে হবে, তাই ডিটেকটিভদের থেকেও ছাড়িয়ে যেত ভিলেনরা। এবং ভিলেনরা কখনো কখনো আবার নায়কের পর্যায়ে পড়ে যেত, মানে ওটা রবিনহুড টাইপের, যে ধনীদের কাছ থেকে আমি অর্থ কালেক্ট করে নেবো, সেটা গরিবদের মধ্যে আমি বন্টন করব। তাই কখনো কখনো মানে যারা পড়তো শ্রোতা তাদের কাছে বা যারা পড়ছে তাদের কাছে গোয়েন্দাদের থেকে যে ভিলেন বা অভিনেতা মানে ভিলেন যারা ছিল বা অপরাধীদের যে হেড যারা ছিল
তারা বেশি তাদের কাছে প্রিয় হয়ে উঠতে থাকে। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে অপরাধীরা যারা ছিল তাদের অপরাধ কিন্তু কখনো কখনো কোনো একটা সিরিজে ধরা পড়তো না, মানে গোয়েন্দারা ধরতে পারছে না, পরে তাদের গল্পগুলোকে চলতেই থাকলো, মানে অপরাধী চেঞ্জ হচ্ছে না অথচ গোয়েন্দা সিরিজ ওয়াইজ চেঞ্জ হতে থাকছে। এটা অদ্ভুত রকমের, যে শেষ হয়েও শেষ হচ্ছে না, গোয়েন্দারা কিন্তু একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে এটার বিখ্যাত হওয়ার পিছনে আরেকটা কারণ, নারীদের একটা স্থান এখানে দেওয়া হয়, নারী চরিত্রের একটা স্থান দেওয়া হয়। প্রথম নারী চরিত্রদের কোনো স্থান দেওয়া থাকতো না, বাট পরের দিকে নারী চরিত্ররা প্রথমে বান্ধবী বা ধরো একটা গেস্ট হিসাবে তারা গল্প কাহিনীতে উপস্থিত হতো, বা তাদের একটা বিশেষ চরিত্র থাকতো। পরে এই নারী চরিত্রগুলোকে নিয়েও কী করলো লেখকেরা বিভিন্ন রকমভাবে গবেষণা করলো এবং তাদেরকেও ডিটেকটিভের পর্যায়ে ফেলে দিল, এবং তাদেরও রকমভেদ থাকতো, বিভিন্ন নারীদের রকমভেদ ওয়াইজ ডিটেকটিভদের রকমভেদ হতো, এবং কখনো কখনো শেষের দিকে তারা ভিলেন আকারেও দাঁড়িয়ে যায়। তো এই সমস্ত কর্মকাণ্ডগুলোর জন্য হার্ড বয়েল ডিটেকটিভ উপন্যাস মার্কিন সভ্যতা বলো বিদেশে বলো খুব পপুলারিটি পেয়েছিল বা পেয়ে পাচ্ছে। তো তাদেরকে নিয়েই আমাদের লেখক রিজু গাঙ্গুলি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন দুটি হার্ড বয়েল ডিটেকটিভ উপন্যাসের অনুবাদ, বাংলাতে অনুবাদ করেছেন, যার নাম হচ্ছে রক্তপাথার। এটা হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ, তোমরা হয়তো দেখতে পাবে, বইয়ের আমি ফন্ট করে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে ব্যাকে তার সম্পর্কে কিছু লেখা। এবার এই হার্ড বয়েলড এই যে উপন্যাস, এই যে দুটি এই যে উপন্যাসের রক্তপাত নাম দেওয়া হয়েছে, এটা দুটো উপন্যাসকে ঘিরে কিন্তু তৈরি করা হয়েছে। দুটি উপন্যাস বলতে গেলে একটি সূচিপত্রে দেখো, একটা হচ্ছে তোমার লেখা দেখতে পাচ্ছ রক্তপাথার, আর দ্বিতীয়টি হচ্ছে মরণঘুম। এই দুটিকে নিয়ে কিন্তু এই গল্পটাকে তৈরি হয়েছে, গল্প কর্মকাহিনী তৈরি হয়েছে। এবার এর সম্পর্কে দু একটি কথা বলে দিই। প্রথমত যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই রক্তপাথার বা রেড হারভেস্ট, যেটার আসল নামকরণ ছিল, সেই প্রথম উপন্যাসটা লিখেছিলেন কিন্তু ড্যাসিল হ্যামেট। এই ড্যাসিল হ্যামেটকে 1929 সালে প্রথম এই উপন্যাস প্রকাশিত পায় টাইম ম্যাগাজিনে। এই ড্যাসিল হ্যামেট ইনি কে ছিলেন না, ড্যাসিল হ্যামেট কিন্তু ছিলেন একজন গোয়েন্দা, এবং তিনি কোথাকার গোয়েন্দা ছিলেন, পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সি। আর এই পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সির এই এদের যে কাহিনীগুলো আর্থার কোনান ডয়েল কিন্তু ভ্যালি অফ ফিয়ারে দেখিয়েছেন। সুতরাং ড্যাসিল হ্যামেট কি করেন, ড্যাসিল হ্যামেট করেন যে তার নিজের অভিজ্ঞতাগুলোকে তিনি কাজে লাগিয়ে তিনি, এবং তার সামনেই ঘটনাগুলো ঘটেছিল নিয়ে তিনি এই গল্পটি লেখা করেন, রেড হারভেস্ট। এবং অদ্ভুত ধরনের ব্যাপার হচ্ছে এই কর্মকাহিনীটা যেহেতু তার নিজের অভিজ্ঞতাকে নিয়ে লেখা, যেটা ঐতিহাসিক উপন্যাস হয়ে যায় তৎকালীন থ্রিলার জগতে বা ডিটেকটিভ জগতে। নেক্সট কাহিনীটি লেখা হয় রেমন্ড স্যান্ডলারের দ্য বিগ স্লিপ, বা যাকে বলা হয় মরণঘুম। 1939 সালে এটি প্রথম প্রকাশিত পায়, এটিও টাইম ম্যাগাজিনে প্রকাশিত পেয়েছিল। এবার এদিকে দুটো বাংলা অনুবাদ রিজু গাঙ্গুলি স্যার আমাদেরকে উপহার দিয়েছেন, একটি হচ্ছে রক্তপাথর, আরেকজন হচ্ছেন লেখক আমাদের উপহার দিয়েছেন দ্বিতীয় গল্পটি, সেটি হচ্ছে মরণঘুম। এবার এই মরণঘুম বলো বা রক্তপাথার, এই যে দুটি গল্প দেওয়া আছে, এই গল্পগুলো কি নিয়ে তৈরি? দেখো, মরণঘুম যে গল্পটি তৈরি হচ্ছে, মরণঘুমটা হচ্ছে তৎকালীন সমাজের একটা পর্নোগ্রাফি একটা বড় একটা ছাপ ফেলেছিল তখনকার সমাজে, এবং সাথে ছিল ব্ল্যাকমেল। তো এখানে দেখানো হচ্ছে যে ডিটেকটিভ, তার নাম হচ্ছেন ফিলিপ মার্লো, যিনি তার মক্কেল জেনারেল স্টার্নউডের কাছে তিনি যান, এবং জেনারেল স্টার্নউড কি করেন, তাকে একটা ব্ল্যাকমেল, মানে তার দুই মেয়ে কে ছিল, একজন ভিভিয়ান, একজন কারমেন, ভিভিয়ান স্টার্নউড, কারমেন স্টার্নউড। এই ভিভিয়ান আর কারমেনের মধ্যে এবং তারা ছিল দুজনেই মানে অল্প বয়সে বকে যাওয়া একজন ধনী পরিবারের দুই নারী চরিত্র। আবার তাদের অঙ্গভঙ্গিও দুজন দুরকম ছিল, একজন বুঝে শুনে কাজ করতো, একজন না বুঝে কাজ করতো, একজন বাচ্চা পোনা, একজন কিন্তু একটু হয়তো বুদ্ধি রাখতো। এই দুজনের মধ্যে ছোট মেয়েটি, যার নাম ছিল কারমেন স্টার্নউড, তাকে কিন্তু ব্ল্যাকমেল করা হতে থাকে, এবং এই কারমেন স্টার্নউড আবার পর্নোগ্রাফির সঙ্গে তার কিছু কানেকশন ছিল। ধীরে ধীরে এই গল্পটি এবং জেনারেল স্টার্নউড তাদের যে বাবা ডিটেকটিভকে হায়ার করে এই কারণে যে কে ব্ল্যাকমেলটা করছে, এবং ব্ল্যাকমেল থেকে তাদেরকে পিছু ছড়ানোর জন্যে। এই সময় হঠাৎ করেই তার কিছুদিন আগেই তাদের জামাই, তার নাম ছিল র্যাস্টি রেগান, তিনি কিন্তু মিসিং হয়ে যান। এবার র্যাস্টি রেগান সম্পর্কে কেউ কিন্তু খোঁজ করতে মানা করছে ডিটেকটিভকে,
তো ডিটেকটিভের মধ্যে অবভিয়াসলি একটা মনে মানে ফিলিপ মারলো ডিটেকটিভ, তার মনে কিন্তু হঠাৎ করে জেগে উঠছে যে কেন আমাকে সেখান থেকে তাকে খুঁজে পাওয়ার কথা বলা হচ্ছে না, কেন শুধু ব্ল্যাকমেলের কথা বলা হচ্ছে। এই ব্ল্যাকমেল ব্যাপারটা চলতে চলতে সেখানে আরও কিছু ক্যারেক্টার বা আর কিছু চরিত্রের চলে আসে আমাদের সামনে। গাইগার বলো, এডি মার্স, ব্র্যাডি, এই বিভিন্ন রকম চরিত্রগুলো আমাদের সামনে কিন্তু চলে আসতে থাকে। তো গোয়েন্দা বা ডিটেকটিভ, সেই হার্ড বয়েল ডিটেকটিভ কি সত্যি পারবে যে ব্ল্যাকমেলারদের খুঁজে বার করতে বা ব্ল্যাকমেল থেকে সেই মেয়েটিকে বার করে আনতে? বা সে কি জানতে পারবে লাস্টে যে অ্যাস্ট্রি রেগান মিসিং আদৌ হয়েছিল, নাকি যে গা ঢাকা দিয়ে অন্য কিছু কাজকর্ম করছিল? প্রত্যেকটা পেজ তুমি যদি পড়ো ওই রকম একটা রগের টান টান উত্তেজনায় ভরা, এবং প্রত্যেকটা পেজেই হচ্ছে সেই সুপার হিরোর এক অসম্ভব কারসাজি, এবং সুপার হিরোর সাথে সেই সুপার ভিলেনেরও অসম্ভব কারসাজি। এবং তারপরের ঠিক যে গল্পটি, ওটি আরও চমৎকারপ্রদ গল্প, যে গল্পটি তোমাদের আমি একটু আগেই বললাম, যে গল্পটি হচ্ছে রক্ত পাথারের গল্পটি। এবং এবং এই গল্পগুলোর মধ্যে এবং এটি সব থেকে আকর্ষণ ব্যাপার আমার খুব ভালো লাগে, যেটা তৎকালীন সময়েও ছিল, সেটাই লেখক ফুটিয়ে তুলেছেন। এইরকম বিভিন্ন ডিটেইলিং লেখা চলছে, তার মধ্যে কিছু ছবি, আবার কিছু লেখা চলছে যার ফলে আমরা আরও বেশি খুঁজে পাই, আরও বেশি ম্যাচ খেতে পারি। যেমন ধরো দুটো ছবি আমি দেখালাম, এইরকম কিছু টান টান উত্তেজনার ছবি, যে ছবিগুলোকে দেখলেই হঠাৎ করে মনে চলে আসে আচ্ছা আচ্ছা ঘটনা তাহলে এরকমভাবে ঘটছে, মানে একটা দিকে টান নেওয়ার টাইম। এবার এখানে এই যে গল্পটা তোমাকে এখনই বলা হলো, যে মরণ ঘুম যে গল্পটি তোমাকে এই মুহূর্তে বলা হলো, এখানে কিন্তু অধ্যায়গুলো 1, 2, 3, 4 এক একটা ঘটনা ঘটছে, এক একটা অধ্যায়, এক একটা ঘটনা ঘটছে, এক একটা অধ্যায়, সে ওয়েব সিরিজ টাইপের, একটা পার্ট 1 নম্বর, একটা পার্ট 2 নম্বর, এইভাবে কিন্তু গল্প কাহিনীগুলো চলতে থাকে। দ্বিতীয় গল্প যেটা রেড হারভেস্ট বা রক্তপাতার যে গল্পটি, সেই গল্পটি কিরকমভাবে আসে সেই গল্পটি আবার একটু সেই গল্প সম্পর্কে প্রথমে বলে নিই। সেই গল্পটি হচ্ছে পার্সনভিল, বা যেটাকে সবাই মজা করে না কোন কারণে বলতো পয়জনভিল শহর। সেখানে ডিটেকটিভকে হায়ার করেন কে না ডোনাল্ড উইলসন। সে ডিটেকটিভকে হায়ার করে, কিন্তু যেদিনকে ডিটেকটিভ আসেন তার সঙ্গে দেখা করতে, সেই দিনই কিন্তু ডোনাল্ড উইলসন খুন হন। এবার ডোনাল্ড উইলসন খুন হন ভালো কথা, সেই খুনকে যখন মানে বার করতে আরম্ভ করার কথা ভাবে, তখন তার সঙ্গে ডিটেকটিভের পরিচয় ঘটে কার সাথে? ডিটেকটিভের পরিচয় তার বাবা এলিয়া উইলসনের সাথে। এবার এলিয়া উইলসন আবার কি করেন, এবং সেই পয়জনভিল যে শহর বা পার্সনভিল যে শহরটা, সেই শহরকে তিনি চাইছেন আবার পুনরায় একটা নতুন স্বচ্ছ শহর করতে। ইনি ছিলেন খুব প্রভাবশালী লোক, তার ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনের ছিল, নিউজ পেপারে বেরোতো, এবং খুব প্রভাবশালী লোক ছিল তখনকার সমাজে ওই টাইমটায়। তো তিনি চান ব্যাপারটাকে স্বচ্ছভাবে আবার নতুন করে শহরটাকে গড়ে তোলা যায়। তো এবার ডোনাল্ড উইলসনকে খুন কে করলো? এলিয়া উইলসনই বা কী চাইছে? এই ডোনাল্ড উইলসনকে যখন খুনের যখন তদারকি করতে আরম্ভ করলো ডিটেকটিভ, তখন কিন্তু আরও পঞ্চপাণ্ডবের নাম চলে এলো। কী কী পঞ্চপাণ্ডব? নামগুলো আমি লিখে রেখেছি। ম্যাক্স, লিউয়ার্ড, পিট দ্য ফিন, নুনান, তিনিও একজন কিন্তু পুলিশ আধিকারিক ছিলেন, আর এলিয়া উইলসন নিজে মানে তার বাবা। মানে এই পঞ্চপাণ্ডবের সাথেও একটাবার নারী চরিত্র কিন্তু আমাদের ঢোকে, যেটা বললাম যে নারী চরিত্রদের ঢোকানো হয়। নারী চরিত্রটাও বিশেষ একটা জায়গা বহন করে, তার নাম ছিল ডিনা ব্র্যান্ড। ঠিক আছে, এই পঞ্চপাণ্ডবের সাথে কিন্তু আবার কানেকশন ছিল। এবার সেই গোয়েন্দা বা সেই ডিটেকটিভ বা হার্ড বয়েল ডিটেকটিভ কি সত্যিই পারবে এই এই পার্সনভিল শহরটাকে আবার স্বচ্ছভাবে তৈরি করতে, আবার নতুন করে পার্সনভিল শহরটাকে তৈরি করতে? বা শেষ পর্যন্ত কি ডোনাল্ড উইলসনের যে খুনি সে কি ধরা পড়বে? আর ডিনা ব্র্যান্ড কিভাবে এই পঞ্চপাণ্ডবের সাথে কানেকশন ছিল, এবং এই পঞ্চপাণ্ডব কি মানে তাদের মধ্যে কি খুবই মিল ছিল, না তাদের মধ্যে একটা সেই সংঘাত ছিল যেটা পিছনে পিছনে? এই পুরো কর্মকাণ্ড, আমি পুরো গল্পটা বললে তো হয়েই যায়, তাই পুরো গল্পটা আমি তোমাদের দেবো না, জাস্ট তোমাদের এই গল্পটাকে বললাম যে এইভাবে কিন্তু প্লটটা তৈরি। এবং এই প্লট তৈরি হয়েছে সেই অপহরণ, সেই বলা যেতে পারে পর্নোগ্রাফি, বা বিভিন্ন রকম মাদকদ্রব্য চোরাচালানকারী বিভিন্ন রকম দিকগুলোকে নিয়ে তৈরি হয়েছে, এবং দুটোই কিন্তু ঐতিহাসিক থ্রিলার উপন্যাস তখনকার সমাজে। এই দুটি গল্প নিয়েই, এবং এই গল্পের একটি সুন্দর রক্তপাতারের হচ্ছে প্রত্যেকটা গল্পের আগে মানে যখন অধ্যায় আরম্ভ হচ্ছে মেনশন করে দেওয়া হচ্ছে। যেমন ধরো এখানে লেখা আছে ধূসর আর লাল। দ্বিতীয়টা হচ্ছে, যেমন আমি জাস্ট তোমায় দেখাচ্ছি, যেমন ধরো 5 নম্বর অধ্যায়ে লেখা আছে, দেখো এলিহর সুমতি।
মানে ডোনাল্ড উইলসনের বাবার কথা বলা হচ্ছে, এলিয় সুমতি। এইভাবে কিন্তু গল্পটা চলতে থাকে একের পর এক। এবং সব থেকে মজার ব্যাপার হলো এই সমস্ত যে গল্প কাহিনী এখানটায় পুরোটাই হচ্ছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, এখানে কোনো ধূসর ব্যাপারটা নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে কর্মকাণ্ডগুলো ছিল, মানে এখানে কোনো আদর্শবাদের কথা বলা হচ্ছে না। এখানে কিন্তু যে গোয়েন্দা সে কোনো আদর্শ নিয়ে কোনো কাজ করছে না, না আদর্শ আছে বাট তার পিছনে কোনো কিছু সোশ্যাল মেসেজ নেই। ঠিক আছে, তাদের কাজই ছিল যে অপরাধী এবং অপরাধ দুজনকেই কিন্তু নষ্ট করে দাও, শেষ করে দাও। তো কি হবে এই দুটো উপন্যাসের, মরণঘুম বলো বা রক্তপাথার বলো, এই যে দুটো উপন্যাস, কালজয়ী যে উপন্যাস, এইখানে গোয়েন্দারা কি সত্যি পারবে ব্যাপারটাকে মানে সেই সমস্ত ভিলেনদের সাথে পেরে উঠতে, না গল্পকাহিনী শেষের দিকে কি মোড়টা নেয়। তো রিজু গাঙ্গুলির অনুবাদ সত্যিই ভালো, বাট সব থেকে মজার ব্যাপার হলো যে আমি এটা লিখেও রেখেছি, কিছু কিছু সময় তিনি আমাদের চলতি কিছু বাংলা ভাষা ইউজ করেছেন, যেটা পড়তে আরও বেশি মজা লেগেছে আমার। যেমন ধরো ঘণ্টাখানেক সঙ্গে এলিহু, যেটা ঘণ্টাখানেক সঙ্গে সুমনের কথা আমরা বলি, ঘণ্টাখানেক সঙ্গে এলিহু। বা আরেকটা হচ্ছে যে ভাবা প্র্যাকটিস করো, ঋত্বিক স্যারের কথাটা। বা আরেকটা হচ্ছে ধরো জীবন খাতায় প্রতি পাতায় যতই করো হিসাব নিকাশ, সে উত্তম কুমারের সেই বিখ্যাত গান। তো এই কিছু কিছু আরও অনেক কথা আছে, চলতি কথাগুলো ডিটেকটিভের মুখে হয়তো তিনি মানে পুড়ে দিয়েছেন, বা হয়তো এই চলতি কথাগুলো হয়তো কোনো একটা স্পেশাল চরিত্রের মুখে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন। তো এইভাবে কিন্তু মানে বাংলা ভাষায় হার্ড বয়েল থ্রিলারকে নিয়ে লেখা এই যে দুটো কালজয়ী উপন্যাসকে লেখা, সত্যি তাকে একটা স্যালুট করতে হয় স্যারকে। এবং লেখক সুন্দরভাবে কিন্তু কাহিনীগুলোর বুনন করেছেন, পড়তে গিয়ে এই লেখাগুলোর মধ্যে এত সুন্দর তিনি ভাষার প্রয়োগ করেছেন যে কখনোই মনে হবে না যে একঘেয়ে। প্রতিটা পাতায় হচ্ছে ওই রকের চনমনে টানটান উত্তেজনা, যার মধ্যে সমস্ত কিছু আছে, তুমি সমস্ত কিছু একটা ডিটেকটিভ উপন্যাস পড়তে গেলে যা পাবে সব। কিন্তু হ্যাঁ, ওটাই যে বললাম যে আমরা তৎকালীন যে গোয়েন্দা, যারা আমরা যে সমস্ত গোয়েন্দা কাহিনী পড়ে থাকি, শার্লক হোমস বলো বা এদিকে তুমি ফেলুদা বলো, ব্যোমকেশ বলো, এই সমস্ত তৎকালীন যে গোয়েন্দা অনেকটা আলাদা। এরা হচ্ছে অনেকটা সুপার হিরোদের মতন, কীভাবে তারা মানে ব্যাপারটাকে প্রতিরোধ করবে এবং কী থেকে তারা কীভাবে তারা ক্লুগুলো পায়, কীভাবে সেই ক্লুগুলো থেকে তারা অপরাধীদের ধরার কথা ভাবে। অদ্ভুত একটা দুটো উপন্যাস আমি পড়লাম এবং আমি বলবো যে সবারই একটা পড়া উচিত। এবং হ্যাঁ, আরেকটা মজার প্রশ্ন তোমাদের জন্য ছুড়ে দিই যে দ্বিতীয় যে উপন্যাসটা, কালজয়ী উপন্যাস যেটা আছে থ্রিলার, তার ডিটেকটিভের নামটা কি, এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও পড়ার পর। পুরোটা পড়লে আমি কিন্তু দ্বিতীয় গল্পের ডিটেকটিভের কথা কিন্তু বলিনি, নামটা বলিনি। আমি প্রথম গল্পে বলেছি ফিলিপ মার্লো, দ্বিতীয় ডিটেকটিভ উপন্যাস, দ্বিতীয় যে উপন্যাসটা হার্ড বয়েলের, তার ডিটেকটিভের নামটা কি কমেন্ট বক্সে তোমরা পড়ার পর, পুরো বইটা পড়ার পর জানিও কিন্তু। এটা কিন্তু তোমাদের আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার গল্প গাথা রিজু গাঙ্গুলির রক্তপাথার। এবং তার একটা কোটেশন আমি এখান থেকে লেখা আছে এখানে একটা, সে কোটেশনটা একটু বলে শোনাই, তাহলে ভালো লাগবে তোমাদের। পাল্পের গোয়েন্দারা আদর্শবাদী এবং নির্মম, তারা অপরাধের সঙ্গে সঙ্গে অপরাধীকেও ঘৃণা করে। পাল্পের জগৎ এক বিচিত্র সাদা কালো জগৎ। পাল্পের ঝকঝকে মলাটের মাঝে লুকিয়ে থাকা হলদে পাতায় পাতায় শুধুমাত্র ধর্মের জয় আর অধর্মের পরাজয় রচিত হয়। গত শতাব্দীর 30-এর দশকের মহামন্দার সময় এই পাল্প কাহিনী তার জনপ্রিয়তার চরমে ওঠে। এখনও বাঙালির কাছে বিদেশি গোয়েন্দা বলতে হোমস আর কিছুটা পোয়ারো, আর বাঙালি স্বপন কুমার বা শশধর দত্তর হার্ড বয়েল গোয়েন্দার একাগ্র পাঠক হওয়ার পরেও বিদেশি সাহিত্যের অন্যতম সেরা গল্প পাল্প উপন্যাস নিয়ে খুব বেশি চিন্তিত নয়। এত বছর তাদের নিয়ে আলোচনা দূরে থাক, তাদের একটা ঠিকঠাক অনুবাদ অবধি হয়নি। রিজু গাঙ্গুলির মতো গোয়েন্দা সাহিত্যের একনিষ্ঠ পাঠক পাল্প গোয়েন্দা কাহিনীর সেরা দুটো কাহিনীর অনুবাদ করেছেন সুন্দর ঝরঝরে গদ্যে। যাদের মূলটা পড়া নেই তারা এই বই পড়লে মূলের স্বাদ পাবেন, সে গ্যারান্টি দেওয়াই যায়। তো বুঝতেই পারছো এখানেও কিন্তু লিখে দেওয়া হয়েছে, তো তোমরা অবশ্যই বই পড়ো। এবং অ্যাসেট এবং পাল্প কাহিনী বা তৎকালীন হার্ড বয়েল থ্রিলার ডিটেকটিভ উপন্যাসের অ্যাসেট। আচ্ছা, এবার বলা যাক যে এটার অনুবাদ হয়েছে তোমার বুক ফার্ম থেকে, এবং এর যে মূল্য যে লেখা আছে এখানে 330 টাকা। ঠিক আছে, এর প্রথম প্রকাশ জানুয়ারি 2020 সালে। তো এবং হার্ড বয়েল সম্পর্কে যে গল্পগাথাগুলো তোমাদের বললাম সেটা হচ্ছে এখান থেকে তিনি লিখেই গেছেন। মানে এরকম নয় যে আমি বললাম, সেটা নয়। আমি যে কথাগুলো বললাম যে হার্ড বয়েলটা কীভাবে এসেছে, আরও বেশি কিছু আমি তো ছোটো ছোটো পার্টগুলো তোমাদের বললাম, যাতে তোমরা পুরোটা পড়ো, আমেজটাতে নষ্ট না হয়। বিপুল পা তার দুটি পাল্প উপন্যাস। তো
এই হার্ড বয়েল্ডের জার্নি বা পাল্প ম্যাগাজিনের যে পুরো টোটাল জার্নিটা, এই পুরো টোটাল জার্নিটাকে প্রথমে তিনি কিন্তু মুখবন্ধে লিখে গেছেন। তো রিজু গাঙ্গুলি স্যারের সত্যি একটা অদ্ভুত, এবং আমি চাইবো স্যার যেন এই পরের যে সমস্ত যদি হার্ড বয়েল থ্রিলারের কথা, সেখানে যেন নারী চরিত্রে, যেখানে নারী ভিলেন এবং নারী হচ্ছে ডিটেকটিভ, এই যদি গল্প কাহিনীগুলো আমাদেরকে বাংলায় অনুবাদ করে আমাদেরকে যদি উপহার দেন, তাহলে খুব উপকৃত হবে। এটা আমার একটা তিনার কাছে একটা মানে আবদার বলতে পারো, সত্যিকারই আবদার, তিনি যেন ওই অনুবাদটা করে আমাদের উপহার দেন। তো ড্যাসিল হ্যামেটের রেড হারভেস্ট, যার অনুবাদী নাম হচ্ছে রক্তপাথার, আর রেমন্ড স্যান্ডলারের দ্য বিগ স্লিপ, যার অনুবাদের নাম হচ্ছে মরণঘুম, তোমরা অবশ্যই পড়ো। এবং তোমাদের জন্য ওইটাই যে সেকেন্ড উপন্যাসের ডিটেকটিভের নামটা কি, আমাদের কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানিও। তো কেমন লাগলো তোমাদের এই বইটা আমাকে পড়ে অবশ্যই জানিও। আর হ্যাঁ, শেষে ওই একটাই কথা, যে তোমরা ভালো লাগলে লাইক দাও, পারলে এটা শেয়ার করো, কমেন্টে জানিও বইটা পড়ার পর কেমন লাগলো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা জিনিস, আমি বইগুলো যার কাছ থেকে নিই বারবারই বলি, সন্দীপনদার কাছ থেকে নিই। মানে হোম ডেলিভারি আমি এখন নিই। সন্দীপনদার ফোন নাম্বার বলো বা বই ভূত যেটা ফেসবুক পেজ আছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে বইগুলো কালেক্ট করতে পারো। তো বন্ধুরা, আজকে তাহলে এটুকুনি। ভালো থাকো, সুস্থ থাকো। আর হোলি তো ধরো আজকে আমাদের হোলি চলছে, তাই সবাইকে হ্যাপি হোলি। ভালো থেকো, সুস্থ থেকো। চলো, রাধে রাধে, টাটা।